সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার। পুলিশের জন্য মাইলফলক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরাতে দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম, তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ব্রাজিলের পারফরমেন্সে হতাশা কাটছে না সমর্থকদের। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মিস না করলে ব্রাজিলে জয় হইতো আর কি। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। রাত 11টায় ইউরো জায়ান্ট জার্মানির বিপক্ষে লড়বে প্রথমবার খেলতে আসা কুরাসাও। নেদারল্যান্ডস জাপান মুখোমুখি 2টায়। 10 জেলায় আইসিইউর সেবার উদ্বোধন। নারায়ণগঞ্জে হাসপাতালের পরিবেশ নিয়ে মন্ত্রীর অসন্তোষ। 2 বছরের বেশি বয়সীদের হামে আক্রান্ত হওয়ার কারণ স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা। হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার বিচার শুরু। রামিসা ও আসিয়া হত্যা অগ্রাধিকার জানালেন অ্যাটর্নি জেনারেল। খুলনায় মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি। প্রকাশ্যে যুবদল নেতাকে হত্যার ঘটনায় আতঙ্কে রাউজানবাসী। রাজধানীর রামপুরায় কাল্লা পলাশকে গুলির ঘটনায় একজন গ্রেফতার। অভিজাত এলাকা গুলশানে কমছে বাসযোগ্যতার সূচক। বাণিজ্যিক শ্রেণীতে রূপান্তরের কারণে বেড়েছে কর্পোরেট আধিপত্য। গ্রোয়িং পপুলেশনের কারণে গুলশানের আপনার অ্যাপার্টমেন্ট বা বাসার ডিমান্ড তো বাড়তেছে। এখানে বিভিন্ন কর্পোরেট অফিস হচ্ছে, কমার্শিয়াল অফিস হচ্ছে। দর্শক আমন্ত্রণ, সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির, আর কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দীর্ঘদিন ধরেই ছিলেন আড়ালে। দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ছিল রেড নোটিশ। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং আর্থিক অনিয়ম। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পরিবার সহ দেশ ছাড়েন তিনি। এরপর থেকে একে একে সামনে আসতে থাকে বিস্ময়কর সব তথ্য। দুদকের অনুসন্ধানে উঠে আসে বেনজির, তার স্ত্রী, 3 মেয়ে ও স্বজনদের নামে প্রায় 345 বিঘা জমির তথ্য। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, নারায়ণগঞ্জ সহ দেশের নানান এলাকায় ছড়িয়ে থাকা এই সম্পদের বড় অংশই তার স্ত্রীর নামে। শুধু জমি নয়, গুলশানের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, ঢাকায় আরও ফ্ল্যাট, 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক হিসাব এবং এসবের বড় অংশ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগ, গোপালগঞ্জ ও মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জমি কেনা। স্থানীয়দের অভিযোগ, বেনজিরের হয়ে পুলিশ কর্মকর্তারা জমি কিনতে চাপ দিতেন। অনেকে দাবি করেছেন জমি বিক্রি না করলে উচ্ছেদ কিংবা ক্ষতির হুমকি দেয়া হতো। বান্দরবানের পাহাড়ও রক্ষা পায়নি বেনজিরের প্রভাবের হাত থেকে। স্ত্রী কন্যার নামে 25 একর জমি বান্দরবানে করেছেন বাগানবাড়ি, পুকুর, গবাদি পশুর খামার।
আরেক অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত রিসোর্ট নির্মাণ ও দেখভালে পুলিশ ও র্যাব সদস্যদের ব্যবহার। এমনকি রিসোর্টের কৃষি কাজ তদারকিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। 2021 সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকাতেও ছিল বেনজির আহমেদের নাম। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তার বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছে সরকার। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে চলছে আলোচনা। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে দেশে ফেরাতে একটি দীর্ঘ জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ প্রত্যর্পণের ক্ষেত্রে ইন্টারপোল, আদালত এবং দুই দেশের সরকারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়াটি জানব আমাদের সহকর্মী মীর মুশফিক হাসানের কাছ থেকে। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে ফেরাতে হলে প্রথম ধাপ শুরু হয় বাংলাদেশ থেকেই। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর জানানো হয় ইন্টারপোলকে। যাচাই বাছাই শেষে জারি করা হয় রেড নোটিশ। 190টিরও বেশি সদস্য দেশকে আসামির বিষয়ে সতর্ক করে তাকে খুঁজে বের করার অনুরোধ জানায় সংস্থাটি। বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ তার অবস্থান শনাক্তের পর আটক করে। বিষয়টি জানানো হয় বাংলাদেশ পুলিশকেও। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আসামিকে ফেরত আনার জটিল প্রক্রিয়ার প্রথম ধাপ কূটনৈতিক আবেদন। নিয়ম অনুযায়ী বেনজিরকে ফেরত পেতে বাংলাদেশ সরকারকে আটকের 30 থেকে 60 দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। দুদকের 6টি মামলা ছিল তার বিরুদ্ধে। 6টা মামলায় ইতিমধ্যে একটা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মামলায় ট্রায়াল চলছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করছেন। স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আদালতের নথি, চার্জশিট এবং আইনি দলিল প্রস্তুত করবে। এরপর তা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠাতে হবে ইউএই সরকারের কাছে। এক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি এই প্রক্রিয়ার আইনি ভিত্তি হিসেবে কাজ করে। এরপর ফাইলগুলো পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতের আদালতে। যাচাই করা হয় অভিযোগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, আসামির বিরুদ্ধে যে অভিযোগ তা ইউএইতেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এবং আসামির মানবাধিকার। এসব পর্যালোচনা করে আসামিকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইউএই। যদি আদালত প্রত্যর্পণ মঞ্জুর করে তবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল আরব আমিরাতে গিয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেবে। এরপর বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সম্প্রতি নরসিংদীর একটি হত্যা মামলার প্রধান আসামিকে একই প্রক্রিয়ায় ইন্টারপোলের রেড নোটিশ এবং দুবাই পুলিশের সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। নরসিংদী শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এতে করে ব্যাংকটিতে বিপুল পরিমাণ গ্রাহক তাদের আমানত তুলে নেয়। তারল্য সংকটের কারণে অনেক গ্রাহককে চাহিদা মতো অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর রাখতেও পারেনি তারা। এই অবস্থায় গত সপ্তাহে 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর প্রেক্ষিতে 2,500 কোটি টাকার সহায়তা দেওয়া হলো। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মুস্তাকুর রহমান
ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন ইসলামী ব্যাংকের সংকট দ্রুতই কেটে যাবে, আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না। লেনদেন স্বাভাবিক করা, আমানত ফেরত ও হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। দুপুরে নগরীর তালতলা এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে প্রথমে মানববন্ধন করেন তারা, পরে ব্যাংকটির ভেতরে ঢুকে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় তারা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকে গচ্ছিত রাখা টাকা উত্তোলন করতে পারছেন না, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ পাওয়া সাপেক্ষে গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। 2 বছরের উপরে হবে আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছি। ওরা বিভিন্ন স্কিমের কথা বলে আমাদেরকে টাকা দিচ্ছে না। বারবার বলছে যে আপনি পাবেন না টাকা, হেয়ার কাট করা হবে, তারপরে হচ্ছে যে আপনি এফডিআর 3 বার রিনিউ করবেন। বিভিন্ন ধরনের এক এক ব্যাংকে এক এক কথা বলতেছে, মানে কারো কথার সাথেই কারো কথার কোনো মিল নাই। এখন টাকা আসলে আমরা দিব, এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা বাংলাদেশ ব্যাংক ছাড় করবে। ছাড় করলে আমরা টাকা পাওয়া মাত্র আমরা গ্রাহকদেরকে দেওয়ার জন্যই, বরঞ্চ গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই তো আমাদের সমস্ত কার্যক্রম। টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল মরক্কো ম্যাচ দেখেছেন হাজারো সমর্থক। আটলাস লায়ন্সদের বিপক্ষে ড্রয়ে হতাশ সেলেসাও ভক্তরা। কেউ আবার বলছেন, শক্তিমত্তায় প্রায় সমানে সমান মরক্কো। শুরুটা প্রত্যাশা মাফিক না হলেও হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন অনেক সমর্থক। রাত বারে উন্মাদনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর তখন যেন এক মিনি মারাকানা। হাজারো চোখ আটকে আছে ওই এক টুকরো বড় পর্দায়। সবার চোখে একটাই স্বপ্ন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও একটি আধিপত্যের জয় দেখা। কিন্তু মাঠের সবুজ ঘাসে গল্পটা ছিল অন্যরকম। মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার খেই হারালো সেলেসাওদের মাঝমাঠ। যে চেনা ছন্দ, যে সাম্বা ফুটবলের জাদুতে বুঁদ হয়েছিল এই হাজারো প্রাণ, তা যেন কোথায় হারিয়ে খুঁজছিল ফুটবল বিধাতা। বারবার বল হারানোর মহড়া আর ছন্নছাড়া আক্রমণে সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ। ভিনির কল্যাণে জালের দেখা মিলল ঠিকই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো আনচেলত্তি শিষ্যদের। এই ড্র হয়তো কোনো বিপর্যয় নয়, কিন্তু ভক্তদের আক্ষেপ 5 বারের চ্যাম্পিয়নদের নামের পাশে মানায় না এই ফুটবল। ম্যাচ শেষে তাই আনন্দের চেয়ে বড় হয়ে রইল এক বুক অপূর্ণতা। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মরক্কো খুবই ভালো খেলছে। ব্রাজিল অনেকগুলো সুযোগ মিস করছে, মিস না করলে ব্রাজিলে জয় হইতো আর কি। যারা বলতেছে যে ব্রাজিল ড্র করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু স্বাভাবিক। তাই আমাদের মিডফিল্ডে একটু দুর্বলতা আছে, সেক্ষেত্রে ব্রুনো গোমেজ এবং পাকুয়া থেকে আর একটু স্ট্রং হতে হবে। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা বিজয় নিয়েই ফিরবো, যেহেতু ড্র হয়েছে খেলা, আগামীতে নেক্সটে ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু দেশের ব্রাজিল ভক্তদের মনে আশা কখনো মরে না। এই ড্র হয়তো নেখাত আনন্দের রাত উপহার দেয়নি, কিন্তু বিশ্বাসটাও ভাঙেনি, কারণ তারা জানে আলো আসবেই, পূর্ণ হবে তাদের হেক্সা মিশন। প্রথমার্ধে হয়তো ব্রাজিল একটু গুছিয়ে উঠতে সময় নিয়েছে। বিনি এক কথায় অসাম, কারণ ব্রাজিলের 11টা প্লেয়ারই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমরা জানি। আর ব্রাজিল এবার ইনশাল্লাহ হেক্সা মিশন পূরণ করবে। ইনশাল্লাহ প্রথম থেকে আমরা শুরু করতে পেরেছি, যেহেতু ইনশাল্লাহ আমরা এবার 5 স্টার থেকে 6 স্টার হয়ে ছাড়বো। যদি কোয়ার্টার ফাইনালে যাই তাহলে আশাবাদী যে আমরা ফাইনাল খেলবো। এবার আমরা ফাইনাল পর্যন্ত যাব, আমাদের হেক্সা মিশন পূর্ণ হবেই। এদিকে কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কোর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছে অনেক সমর্থকরা। ওরা তো জানে না মরক্কো আফ্রিকান ন্যাশনাল টিমের চ্যাম্পিয়ন, কিন্তু ওরা জানে না, ওরা তো ভাবে আলী ভাই ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। মরক্কো প্রথম 16 মিনিট যা খেলছে তাতে মনে হচ্ছে যে মরক্কো একটি ডে খেলবে আর কি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বাংলাদেশ সময় রাত 11টায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কুরাসাও। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাস্তবিক অর্থে এই ম্যাচে কুরাসাওয়ের জয় পাওয়া কঠিন। এই বিশ্বকাপের অংশ নেয়া দলগুলোর মধ্যে কুরাসাওয়ের র্যাঙ্কিং 3য় সর্বনিম্ন। উত্তর আমেরিকার এই দেশটি ধারে ভারে জার্মানির চেয়ে অনেকাংশেই পিছিয়ে। এই ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলতে পারে কুরাসাও। জার্মানিকে 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারেন নাগলসম্যান। তবে জার্মান কোচের চিন্তার জায়গা 40 বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। 2014 বিশ্বকাপ জয়ী এই তারকা গোলকিপার ভুগছেন পেশির চোটে।
এদিকে দিবাগত রাত 2টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জাপান। এফ গ্রুপের এই ম্যাচের ভেন্যু ডালাসে। আর সোমবার সকালে মুখোমুখি হবে এই গ্রুপের বাকি দুই দল, সুইডেন ও তিউনিসিয়া। সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল নেদারল্যান্ডস, সেবার আর্জেন্টিনার কাছে হেরে বাদ পড়েন ডাচরা। এবার অধরা শিরোপা স্পর্শের লক্ষ্যে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে জাপানকে পাচ্ছে নেদারল্যান্ডস। সবশেষ ইউরোতেও দলটি ভালো খেলেছিল সেমিফাইনালে। আর এ নিয়ে টানা 8 আসরে বিশ্বকাপ খেলছে জাপান, কিন্তু কখনোই তারা পৌঁছাতে পারেনি কোয়ার্টার ফাইনালে। গত আসরে জার্মানি ও স্পেনকে হারানোর স্মৃতি নিশ্চয়ই এই ম্যাচের কাজে লাগাতে চাইবে এই এশিয়ান পরাশক্তি। সবশেষ 5 ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী রয়েছে দলটি। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী। এ সময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলা গাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির উদ্ভাবন তুলে ধরেন। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব পণ্যের প্রশংসা করেন তারেক রহমান। পাশাপাশি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছে। গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত করেন সরকার প্রধান। নারায়ণগঞ্জে আজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার প্রস্তুত সহ বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সমস্যা সমাধানে নির্দেশনাও দিয়েছেন। অন্যদিকে রংপুর মেডিকেলে মরদেহ আটকে রেখে স্বজনদের হেনস্থার ঘটনায় সমালোচনা করেন স্থানীয় এমপিরা। রোগী ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য সহ বিভিন্ন অব্যবস্থার প্রমাণও মিলেছে সেখানে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনের কথা ছিল স্বাস্থ্যমন্ত্রীর। নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন মন্ত্রী। খতিয়ে দেখেন ডাক্তার, নার্স সহ কর্মকর্তা কর্মচারীদের হাজিরা খাতা। এক পর্যায়ে হাসপাতালের রান্নাঘর সহ সার্বিক পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নারায়ণগঞ্জ সহ 10 জেলায় আইসিইউ উদ্বোধনের পর মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবারের বাজেটে জিডিপির 1% অর্থাৎ 69,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে, সকল কালো পাতিল আপনাকে ভেঙে বাঙ্গারির কাছে বেরতে হবে ডিসি সাহেবের প্রতিনিধির সামনে। সকল মালামাল যা আপনি রেখেছেন, দাহ্য পদার্থ, খুদা না খাস্তে একটা আগুন লাগবে, একটা মানুষ বাঁচতে পারবে না, আগুনও নিবানি যাবে না। স্বাস্থ্যসেবার খোঁজ খবর নিতে রংপুর মেডিকেল পরিদর্শন করেন স্থানীয় 3 জন সংসদ সদস্য। জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড ও মেশিনারিজ রুম পরিদর্শন করেন তারা। ধুলায় ঢাকা যন্ত্রপাতি, ময়লার স্তূপ আর সার্বিক অব্যবস্থাপনার বিষয়ে ক্ষোভ জানান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। ইন্টার্ন চিকিৎসকদের দ্বারা মরদেহ আটকে রেখে মৃতের পুত্রকে কান ধরে ওঠবস করানোর ঘটনার সমালোচনাও করেন তিনি। প্রথম কথা হলো, কেউ ভুল করে ডাক্তারের দেবো চড়া হবেন না, এটা যেমন ঠিক। পাশাপাশি যদি কেউ ভুল করেই সেই ভুলের দায়ে শত সহস্র মানুষের একটা চিকিৎসা সেবা বঞ্চিত করবেন, এটা এক ধরনের আমি মনে করি জুলুম এবং অন্যায়। রংপুর মেডিকেলের 26টি এক্স-রে মেশিনের মধ্যে 24টি অচল। 3টি করে সিটি স্ক্যান ও এমআরআই মেশিন থাকলেও সচল রয়েছে মাত্র 1টি করে। 13টি আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মধ্যেও অকেজো 10টি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েও সরানো যায়নি হাসপাতাল থেকে। নতুন মেশিন স্থাপনেরও নেই উদ্যোগ। কত মাসে হয় এগুলো সরানো হবে, এই রুমগুলো খালি করা হবে, এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা। আশা করি স্বাস্থ্যমন্ত্রীর মনোভাব ভালো আছে, উনি এই বিষয়গুলো সিনসিয়ারলি দেখছেন। হাসপাতালটিতে চিকিৎসা সেবা পেতে হয়রানির পাশাপাশি দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়টিও সামনে আসে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামে আক্রান্তদের 56 ভাগের বয়স 2 বছরের বেশি। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এতে প্রশ্ন উঠেছে, টিকার সংকট কি তাহলে 2 বছর বা তার আগেও ছিল, নাকি টিকা শিশুদের না দিয়েই উঠে গেছে হিসাবের খাতায়? বিষয়টিকে মাঠ পর্যায়ে টিকাদানকে তথ্য বিভ্রাট বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। সহকর্মী হাসান মিসবাহ জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালের নাম ডিএনসিসি কোভিড-19, তবে এখন চিকিৎসা হয় শুধু হাম রোগীদের। এ পর্যন্ত হামের রোগী ভর্তি 7,000-এর বেশি। দেশের অন্য কোনো হাসপাতালে এত রোগী ভর্তি হয়নি।
ভর্তি রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই হাসপাতালে 9 মাসের কম বয়সী রোগী 18 ভাগ, অর্থাৎ টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত তারা। 24 ভাগ আক্রান্ত হয়েছে 10 মাস থেকে 2 বছরের মধ্যে। 2 থেকে 5 বছর বয়সে আক্রান্ত 20 ভাগ শিশু, 5 থেকে 10 বছর বয়সী 13 ভাগ আর 10 বছরের বেশি বয়সী 23 ভাগ, অর্থাৎ হাম রোগীদের 56 ভাগের বয়স 2 বছরের বেশি। মার কাছ থেকে অ্যান্টিবডি বাচ্চারা পেটের থেকে বের হয়ে পেত বলেই কিন্তু 9 মাস পর্যন্ত তাদের মিজলস বা হামের টিকা দেওয়া লাগে নাই। কিন্তু এখন একটা গ্রুপ এমন এসছে যে তাদের অ্যান্টিবডি হয়তো মার কাছ থেকে তারা সেরকমভাবে পায়নি কোনো একটা কারণে। তাদের মায়ের অনেক রকমের প্রবলেম থাকতে পারে, তাদের টিকাগুলো কমপ্লিট ছিল না, তাদের ইমিউনিটি কম ছিল, ম্যালনারিশড মা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় টিকার ঘাটতি ছিল, টিকা পায়নি অনেক শিশু। বিশেষজ্ঞরা বলছেন অল্প সময়ের অনিয়ম বা বিশৃঙ্খলায় হামের এই প্রাদুর্ভাব হয়নি। 2 বছর আগে টিকার ঘাটতি ছিল না, তাহলে কিভাবে এত শিশু টিকার বাইরে থাকলো? রিপোর্টিং যেটা হয় সেই রিপোর্টিং এর ক্ষেত্রেও কিন্তু নানান প্রশ্নবিদ্ধ হতে পারে যে কতজনকে সত্যি সত্যি দেওয়া হয়েছে টিকা ওই সময়গুলোতে, টিকাগুলোর কোল্ড চেন কি ঠিক ছিল কিনা, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন হতে পারে। এখন চেক করার কোনো উপায় নেই, কারণ এটা তো অনেক আগের কথা, কিন্তু ওই রিপোর্টগুলো তো ম্যানুয়ালি হতো, এবং ম্যানুয়ালি রিপোর্টের ক্ষেত্রে সন্দেহ আজকে থেকে না, আমাদের যে ডেটার বিভ্রান্তি বা তথ্য বিভ্রাট হতেই পারে। সুতরাং কতজনকে আর সত্যি সত্যি টিকা দেওয়া হয়েছিল এটা কিন্তু আমরা সত্যিকার জানি না। 90 ভাগ মানুষ টিকার আওতায় আসলে হার্ড ইমিউনিটি হয়। সরকারি হিসেবে টিকা দানের সফলতার হার 90 ভাগের বেশি। তারপরও 2 বছরের বেশি বয়সীদের আক্রান্তের কারণ স্পষ্ট নয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এমন হতে পারে যে যেহেতু 2024 সনে যেটি ন্যাশনাল ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, এই সময় যে শিশুরা কাভারেজে আসার কথা ছিল সেই শিশুরা কাভারেজে আসেনি, এবং কোভিডকালীন সময় গিয়েছে। ওই সময়গুলোতে যে কাভারেজ ছিল সেই কাভারেজগুলো এক্সপেক্টেড লেভেলে ছিল না। সেই সময় যারা ড্রপড আউট হয়েছে এবং ন্যাশনাল ক্যাম্পেইন 2024 যখন হয়নি, সেই সময় যারা এই টিকাটি যারা ন্যাশনাল ক্যাম্পেইনের আওতায় আসার কথা ছিল সেই সংখ্যাটি যখন আস্তে আস্তে বেড়েছে, 25-26-এ এসে এটি ফ্লেয়ার আপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানের তথ্যে কোথাও ঘাটতি বা বাড়তি তথ্য যুক্ত হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে, তা না হলে হামের মতো অন্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি দেখা দিতে পারে। পাশাপাশি সুরক্ষার জন্য শুধু টিকা নয়, মা ও শিশু পুষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর জেল আপিল শুনানি গ্রহণ করলেন হাইকোর্ট। অপরাধ স্বীকার করলেও তা অনিচ্ছাকৃত ভুল দাবি করে সোহেল রানা। এদিকে ঘটনার সাথে অন্যায়ভাবে তাকে জড়ানো হয়েছে এই দাবি করে খালাস চেয়েছেন স্বপ্না খাতুন। এদিকে রামিসা ও আছিয়া হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গত 7 জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। আইন অনুযায়ী 7 দিনের মধ্যেই 2 আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন। পরে রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করেন। জেল আপিলে আসামি সোহেল রানার দাবি, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, অনিচ্ছাকৃতভাবে রামিসার সাথে ঘটিয়েছেন এই অপরাধ। আর স্বপ্না দাবি করেন রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িতই ছিলেন না। আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের জেল আপিল মঞ্জুরি আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন, এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এদিকে রামিসা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলোর শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। রোববার হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া হত্যাসহ 20 মামলায় 48 জন আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় আসে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জিয়াউর রহমান বিএনপিকে উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিএনপি স্বাধীন গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, যেখানে গণমাধ্যমের জন্য জিয়াউর রহমানের অনবদ্য অবদানের কথা তুলে ধরেন সাংবাদিকরা। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ তাকে নিয়ে নানা অপপ্রচার করলেও জিয়া তার স্বমহিমায় ইতিহাসের পাতায় উজ্জ্বল। বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয় বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয়। আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করতেন। এ সময় বিগত স্বৈরাচারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বিএনপি মহাসচিব। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমানের প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। গণমাধ্যম ৪র্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং ১৯৭৫-এর ১৬ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। এ সময় গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তথ্যমন্ত্রী। কারো নির্দেশ এবং প্ররোচনা ছাড়াই। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। খুলনা শহরে একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন 2 জন। ফজর নামাজ শেষে এই ঘটনা ঘটে। গুরুতর আহত মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম সহ 2 জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই ঘটতে পারে গুলিবর্ষণের ঘটনা। খুলনায় হামলা হত্যা এখন নিত্যদিনের ঘটনা। এবার রক্ত ঝরল মসজিদেও। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, শহরের দৌলতপুরে ওজপাটিকর বিদ্যুৎ জামে মসজিদে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো কোরআন পড়ছিলেন ব্যবসায়ী ও মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম। পাশেই ছিলেন স্থানীয় আলম শেখ। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি মসজিদে ঢুকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ 2 জনকে প্রথমে নেওয়া হয় খুলনা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ঢাকায়। উনি ফজরের নামাজ পড়ে উনি কোরআন শরীফ পড়তেছিল, ওই অবস্থায় আর কি তারা গুলি করেছে। আমি বাসায় ছিলাম, আমার ওই ছোটো ভাইটাকে বলেছে এরকম কোন ভাইরে গুলি করেছে। আমি তখন বেরোয় আইছি, এসে দিয়ে মসজিদের এই অবস্থা। প্রথমে 2বার ফোন দিয়েছে, কেটে গেছে। তৃতীয়বার আমি ফোন দিয়েছি, ওনার ফোনটা ঢুকিয়েছে। ঢুকলে আমি কেছে ভাই যে এরকম আমারে গুলি করেছে, তুই মসজিদে আয় তাড়াতাড়ি। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মসজিদের মতো পবিত্র স্থানে গুলি ছোড়ার ঘটনায় হতবাক এলাকাবাসী। এটা সবার জন্য একটা উদ্বেগজনক যে মসজিদে নামাজ পড়া, এই কোরআন শরীফ পড়া অবস্থায় একটা আতঙ্কিত। নিরাপদ জায়গা হলে মসজিদ, বাসা, বাড়ি। এখন তো কোনো নিরাপদ স্থান নেই মানুষের, বললেন যেখানে সেখানে মানুষ মারা যায়। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নামাজ শুরুর আগ থেকেই মসজিদের আশেপাশে বাইকে করে ঘোরাফেরা করছিল দুর্বৃত্তরা। নামাজ শেষে বের হতে দেরি হওয়ায় মসজিদের ভেতরে ঢুকেই চালায় গুলি। লোকমান হাকিম ওজপাটিকর একজন ঠিকাদার, পাশাপাশি জ্বালানি তেল ব্যবসায়ী। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একটি তেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে এবং সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা এখন তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না। অচিরে আমরা আমাদের আভিযানিক দল বাইরে আছি গ্রেপ্তার করার জন্য। এর আগে শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় বিএনপির এক কর্মীকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে অস্ত্র হাতে ওরা কারা? সবার সামনে মহড়ার নেপথ্যের শক্তি যোগাচ্ছে কে? এত অবৈধ অস্ত্রের উৎসই বা কোথায়?
কোলাহল মুখর বাজারে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর সবার মুখে মুখে এসব প্রশ্ন। একের পর এক হত্যাকাণ্ড আর অস্ত্রের ঝনঝনানিতে রাউজান যেন এক আতঙ্কের জনপদ। তখন বেলা 2টা। রাউজানের চৌমুহনী বাজারে এভাবে প্রকাশ্যে অস্ত্র হাতে নেমে আসেন 6 জন। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন সবাই। সবার চোখের সামনে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীর মাথায় 6টি গুলি করে আবার সিএনজি অটোরিকশায় করে চলে যান। পিস্তল ও এলজি হাতে ছিল সবার। মুখে মাস্ক না থাকায় সিসি ক্যামেরায় কয়েকজনের চেহারাও স্পষ্ট। কারা এরা? প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া এবং হত্যাকাণ্ডের নেপথ্যে এ নিয়ে রাউজানে চলছে আলোচনা। আমার ভাইয়ের সাথে যে এমন কোনো শত্রু আছে এটা আমি জানি না। যারা কিলার, যারা আমার ভাইকে হত্যা করেছে পাহাড়তলিতে, ওদেরকে কন্ট্রাক্ট করা হয়েছে। এটা আশ্চর্যজনক ঘটনা। অবশ্যই দিনের দূর একটা বিষয়ে একটা মানুষকে এভাবে হত্যা করা, এটা জাহালিয়াত ছাড়া কিছু না। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাড়ি রাঙ্গুনিয়ার বেতাগী। তবে খুন হয়েছেন রাউজানে। প্রথম গুলি খেয়ে মাটিতে পড়ে যাওয়ার পর কাছ থেকে আরও কয়েকটি গুলি করে মাথায়। 2024 সালের 5 আগস্টের পর থেকে রাউজানে অবৈধ অস্ত্রের ঝনঝনানি এবং একের পর এক হত্যাকাণ্ডে পুরো এলাকায় বিরাজ করছে আতঙ্ক। কোনো হত্যাকাণ্ড তো মেনে নেওয়ার মতো না। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে। এখন রাজনীতি যারা করে তাদের জীবনের মূল্য কেন এভাবে চলে গেছে আমরা তো বলতে পারবো না। এভাবে যদি অস্ত্র নিয়ে মানুষ হাঁটাচলা করে, প্রশাসন আগেও যে স্টাইলে রাউজানে হত্যাকাণ্ড হয়েছে একই স্টাইলে এইভাবে। ঘটনার ফুটেজ দেখে 5 জনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও এখনও ধরা পড়েনি কেউ। তাদের পিছনেও আমরা দৌড়াচ্ছি। এখন তারাও তো একটা সংঘবদ্ধতা চক্র এবং তারাও তো ওরা তো টার্গেট কিলিং এবং তারা প্ল্যান করেই আসা। এই টেকনোলজির মাধ্যমে চেষ্টা করতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা এটা নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা হয়তো একটু সময় লাগতেছে। অপরাধীরা যেখানে থাকুক, যেভাবে থাকুক, সেটা আমাদের মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে গ্রেপ্তারের জন্য। শনিবার বেলা 2টায় রাউজানের পাহাড়তলি ইউনিয়নের চৌমুহনী বাজারে খুন হন যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে রাজধানীর রামপুরায় সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে আরেক সন্ত্রাসী গ্রুপ। এই ঘটনায় ইমাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ইমাম কোন সন্ত্রাসী গ্রুপের সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরায় গুলি করা হয় পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম থাকা ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে। 1 মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া পলাশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। যুবদল নেতা মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন পলাশ। 2002 সালের 29 মে রামপুরায় মিজানকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পুলিশ জানায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে গুলি করা হয় কাইল্লা পলাশকে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইমাম হোসেন নামে একজনকে রামপুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল। উনি বাইকার হিসেবে শুটারদের নিয়ে আসছেন এবং শুটারদের সেফ এক্সিট দিয়েছেন। তো এই কাজটি উনি করেছেন এবং তার ভাষ্য মতে এবং তার দেখানো মতে আমরা পরবর্তীতে এই মোটরসাইকেল যেটি ইউজ হয়েছে সেটি আমরা উদ্ধার করেছি এবং সেটি জব্দ করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু ক্লু পেয়েছি এবং সেই ক্লুগুলো নিয়ে এবং বেশ কিছু নাম পেয়েছি, সেই নামগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 2টি মোটরসাইকেলে গুলির ঘটনায় অংশ নেয় 6 জন। বাকিদের ধরতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের অন্যতম অভিজাত এলাকা রাজধানীর গুলশান। নাম শুনলেই মনে হয় উচ্চবিত্তদের আলো ঝলমলে জীবন। অনেকেই সেই বৃত্তের সুখ থাকলেও স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের জন্য দিন দিন সংকুচিত হচ্ছে বাসযোগ্যতার সূচক। শান্ত, স্নিগ্ধ আর সবুজ কেটে জায়গা করে নিচ্ছে কর্পোরেটের চকচকে আধিপত্য। 1961 সালের সেই ভোলা গ্রামে রাত নামে, 1000 বছরের রাত। 65 বছর আগের নাম বদলে গুলশানের খোলস পড়া এই তল্লাটের রাতের রঙও বদলেছে। কালো থেকে হয়েছে বহুরঙ্গা, হচ্ছে আরো। অবস্থা অনেক খারাপ ছিল, আমরা চলাফেরা করতে পারতাম না, আর এখন আগের থেকে অনেক বেটার। মানে ছেলেপিলের
বাজে ছেলেপেলের আগ্রহটা একটু বেশি। আগে তো এখানে অনেক মারামারি হতো। হ্যাঁ, অনেক মারামারি হতো এবং এখানে একটা মার্ডারও হয়েছে। জমজমাট জীবনের অনুষঙ্গ যখন গুলশানের অলিতে গলিতে, তখনও সমান্তালে কোথাও কোথাও সেই প্রাচীন জীবনও বহন করছেন কেউ কেউ। যাপন আর উদযাপনের ভিড়ে গুলশানের দিন মহাকর্মব্যস্ত। আকাশ ছুতে যাওয়া সুউচ্চ অট্টালিকা, কর্পোরেট অফিসের চাপে পিষ্ট আবাসিক সুখের সূচক। গ্রোয়িং পপুলেশনের কারণে গুলশানের আপনার অ্যাপার্টমেন্ট বা বাসার ডিমান্ড তো বাড়তেছে। এখানে বিভিন্ন কর্পোরেট অফিস হচ্ছে, কমার্শিয়াল অফিস হচ্ছে। 40-42 বছর আগে দেখছি দোতলা তিনতলার বেশি কোনো বাড়ি ছিল না। গুলশানের জমি কাঠা প্রতি 50 লাখ টাকার বিনিময়ে আবাসিক থেকে বাণিজ্যিক শ্রেণীতে রূপান্তরের সুযোগ রেখেছে সরকার। অভিযোগ, দেদারসে সেই সুযোগের অপব্যবহার বাড়ায় এমন কর্পোরেট আধিপত্য সবখানে। বিস্ময়করভাবে রাজুক ঢাকা শহরের অনেক এলাকাতে কি করলো, কমার্শিয়াল যে সুযোগটা তৈরি করে দিল। ধানমন্ডি, গুলশান, বনানী, এখন তো 100 ফুট রাস্তা হলেই কনভার্সন করা যাবে। এটা তো প্ল্যানিংয়ের যে মূল স্পিরিট এবং স্ট্র্যাটেজিক যে সিদ্ধান্তের পুরোপুরি বাইরে গিয়ে এটা একটা স্বেচ্ছাচারিতা। একসময় কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত পাওয়া গুলশানকে আরও নাগরিক বান্ধব করার চেষ্টা গুলশান সোসাইটির। এত দামি জায়গা, এত দামি বাড়ি, কিন্তু এখানে শতকরা 90% বাড়িতে কোনো সোয়ারেজ নেই। প্রতিটা রাস্তায় অফিস, মেইন রোডের মধ্যে সব 20 তালা 22 তালা, সম্প্রতি 40 তালা বিল্ডিংও উঠেছে। তো এখানে যেন 40 তালা বিল্ডিং আছে, কিন্তু সম্পূর্ণ অপরিকল্পিত পার্কিং। 12 থেকে 14 হাজার রিক্সা চলছে এখানে, 400 রিক্সার জায়গায়, এবং পুরোটা রাস্তাঘাট সবকিছু বন্ধ হয়ে গেছে টেসলাতে, এবং সেটা তো একটা অপরিকল্পিত বাহন। সাধারণের ভাবনার সাথে গুলশান জীবনের তফাৎ কমছে না বাড়ছে সে বিষয়ে নানা বিতর্ক থাকলেও আবাসিক জীবনের শান্তি বাড়ুক সেই প্রত্যাশা সবার। বড় বড় অনেক ব্যবসায়িক গ্রুপ, তারা একটা বিশাল বড় 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলছে। এভাবে তো একটা শহর চলতে পারে না, এভাবে একটা এলাকা চলতে পারে না। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ এর পুশিন চেষ্টা চলছেই। ভোরে চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 20 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা পণ্ড হয়। বিজিবি জানিয়েছে, ভোরে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহলরত সদস্যরা গ্রামবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বাধ্য হয়ে শূন্য রেখায় ভারতের অংশে ভুক্তভোগীদের নিয়ে যায় বিএসএফ। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়েটাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পশুনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানিয়েছে, ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ 9 জনকে পশুনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীদের কাঁটাতার সংলগ্ন স্থানে গিয়ে আটকে রাখে বিএসএফ। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এছাড়া জয়পুরহাটের হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে পশুনের চেষ্টা করা হলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। এই বৃদ্ধকে শূন্য রেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।